গেল যে আমি প্রায় ৮টার মতো মামলা আমি এটা কি বলে চার্জশিট দেওয়ার আগেই ওটা ডিসমিস করতে পেরেছি, কিন্তু লাভ হয় নাই। ওই ৮টা মামলাই আবার ডালপালা হয়ে দেখা গেল যে ১২টার মতো মামলা হয়ে গেল। তো আমার আসলে কোনো লাভ হলো না, মাঝখান থেকে অনেক টাকা আমাকে দিতে হলো। সেইগুলার জন্য যে আমাকে কি সাফার করতে হয়েছে, আমাকে থানায় মানে কোর্টে হাজিরা দিতে হয়েছে, সারাক্ষণই একটা গ্রেপ্তার আতঙ্কে থাকতে হয়েছে। আমার বাচ্চাদেরকে আমার সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখতে হয়েছে। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কখনো কখনো কোনো কোনো কর্মসূচি আসলে বাসা থেকে অন্য বাসায় গিয়ে থাকতে হয়েছে, বাচ্চাদের নিয়েও থাকতে হয়েছে। এই বিষয়গুলা মানে করতে হয়েছে। এটা খুবই সবচেয়ে বড় বিষয় যে আমাকে যেতে হয়েছে, সেটা বড় বিষয় না। বড় বিষয় যে আমার বাচ্চাগুলা তখন ও লেভেল, এ লেভেল পরীক্ষা চলছিল। তার মধ্যেও আমাকে অনেক সময় অন্য বাসায় গিয়ে থাকতে হয়েছে। তো এটা একটা ভয়ঙ্কর বিষয়। এটা আমার বাচ্চাদের পড়াশোনার অনেক কি হয়েছে। কিন্তু খুবই মানে হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কন্টিনিউ করবেন প্লিজ। জি, হ্যালো আপা, শুনতে পাচ্ছি আপনাকে। খুবই আশার বিষয় হলো যে আমার বাচ্চারা হেল্প করতো। আরেকটা বিষয় এখানে বলতেই হবে, সেটা হলো যে ওদের পড়াশোনারও অনেক হয়েছে, তারপরেও তারা মাকে সাপোর্ট করতো, মানে অনেক মাকে সমস্যা। ভীষণ সাপোর্ট করতো, কারণ মানে ওরা আপনি সবসময় আমাকে এত কিছু অনেক সময় অনেক উৎসাহ দিত। কখন মানে কি গভর্নমেন্টের সাথে বিজনেস, অর্থাৎ ভিসা প্রসেসিং এজেন্সি, ওটা আমার হাজবেন্ডের ছিল, মালয়েশিয়ার যে ভিসা প্রসেসিং এজেন্সি। তো আমার হাজবেন্ড যে ব্যবসা করতো, ওই ব্যবসাটা একদম লুকিয়ে, এবং আমি কোনোদিন মানে মানে রেয়ার একদম বছর বলা চলে একমাত্র মানে খুব রেয়ার বছরে একবার দুবার কোনো ছবি ফেসবুকে পোস্ট করেছি কিনা সন্দেহ। কারণ সবসময় চাইতাম যে আমার হাজবেন্ডকে কেউ না চিনি, কারণ চিনলেই ওর ওর ব্যবসা বাণিজ্যে ঝামেলা করবে। সবসময় লুকিয়ে লুকিয়ে ওকে কিন্তু এই ব্যবসা বাণিজ্য গুলা করতে হতো। তো এটাও আর একটা বিষয়। এবং মানে ম্যাক্সিমাম সময়, এবং এরকম করে করেই কিন্তু আমাদের ওকে অনেক লুকিয়ে লুকিয়ে কিন্তু ব্যবসা করতে হয়েছে। এবং সর্বশেষ আমরা রাখতে পারি নাই। প্রথম দিকে ওর বিজনেসটা মানে ২ টুকরা করা হলো। মানে না ২ না ৪ জনকে, মানে ওর ১ম এ মালয়েশিয়ান যে ভিসা প্রসেসিং এজেন্সি ওর একাই ছিল। সেটাকে ৪ জনকে ভাগ করে দেওয়া হলো। সেটা তো না স্যাটিসফাইড না হয়ে পরবর্তীতে ওর বিজনেসটা ক্লোজ করে দেওয়া হলো। তো এরকম আমাদের মানে প্রত্যেকটা জায়গায় হলো এই সমস্যা ফেস করে করে তারপরে আমার এই রাজনীতি করতে হয়েছে। কিন্তু আহ, এগুলাকে কখনোই মানে কি বলবো, এটাতে যে আতঙ্কিত হয়ে একদিনের জন্য ঘরে বসেছিলাম, সেটা কিন্তু কখনো করি নাই। ২-৩টা বিষয় তো মনে হয়। একটা হলো যে আমার মাকে আমি হারিয়েছি, দেখতে পারি নাই। সেকেন্ড থিং হলো আমার বাচ্চাগুলা এখনো বলে যে কখনো কখনো যদি বলি যে নির্বাচন হবে না, তাহলে ওরা আতঙ্কিত হয়ে যায়, তাইলে কি মা অন্য কিছু হবে, আবারও কি ওরকম একটা সিচুয়েশন হবে। লাস্ট হলো যে আমার বাচ্চাগুলো, আমি সারাক্ষণ আল্লাহর কাছে বলতাম কি আল্লাহ কবে বাচ্চাগুলো বড় হবে, আর বাচ্চাগুলা ও লেভেলে এ লেভেল শেষ করবে, এবং ওদেরকে তাড়াতাড়ি বিদেশে পাঠিয়ে দেবো, বা বিদেশে যদি পাঠাতে পারি তাহলে আমি একটু মানে নির্ভয়ে একটু রাজনীতি করতে পারবো তখন। আপনারা তো জানতেনও না যে গত সরকার, যে বিগত সরকার ছিল, সেই সরকার আসলে কবে যাবে, কবে আপনারা মুক্ত হবেন, এই থমথমে পরিস্থিতি। ওটা তো সবসময় মনে হতো, সবসময় চাইতাম এই এই একটা আন্দোলন মানে একেবারে পিকে উঠছে, চিন্তা করতাম এবার আর থাকতে পারবে না, এবার যা করা দরকার। ও লাস্টলি আমি বলি 2023-এ যে এটা হলো মানে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে তো
যে ইয়ে হলো হ্যাঁ, তারপরে বিভাগে বিভাগে, হ্যাঁ, বিভাগে বিভাগে, এবং 2023-এ নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রত্যেকটা বিভাগে আমি গিয়েছি, এবং প্রত্যেকটা বিভাগে আমি যে বক্তব্যগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা বক্তব্য এমন ভাইরাল হলো। তো পরবর্তীতে মনে আছে 7ই ডিসেম্বর যেটা হলো, ওই যে পার্টি অফিসে যে ক্র্যাকডাউন করলো, আমরা 10ই ডিসেম্বর যে প্রোগ্রাম শুরু করলাম ঢাকায়। তো 7ই ডিসেম্বর ওই দিন আমি পার্টি অফিসে ছিলাম। তো পার্টি অফিসে যখন করলাম, আমরা ছিলাম, ওই সময়টাই হলো ক্র্যাকডাউন করলো। হঠাৎ এসে ওই যে আমাদের পার্টি অফিসের উপরে হামলা শুরু করলো, এবং পার্টি অফিস এসে ওরা তছনছ শুরু করলো। তখন আমি মহিলা দলের মানে অফিসে ছিলাম, আমার সাথে অনেক নারীরা ছিল। তো তখন ওরা কি করলো, মানে প্রথমেই এসে আমাদের দোতলায়, যেহেতু মহিলা দলের অফিসটা দোতলায়, দোতলায় এসে ওরা করলো। তো যখন এসে ওরা মানে পুলিশ ঘেরাও করে ফেললো, এবং আমাদের সব ছেলে মানে যত ওখানে নেতা নেত্রীরা ছিল তাদেরকে যখন মানে গ্রেপ্তার করা শুরু করলো, তখন ওরা তো আমার সাথে যত মেয়েরা ছিল, ওরা তো একদম মানে সবাই মানে একটাই চিন্তা করছিল যে হেলেন আপা আপনাকে তো এখন তুলে নিয়ে যাবে, কারণ তখন আমি ভীষণ ভাইরাল। তো ওরা কি করছে, বলে যে আপনাকে আগে আমাদের সেভ করতে হবে। আমি ওই দিন দেখলাম যে আমাদের মেয়েদের এত ভালোবাসা আমার প্রতি, মহিলা দলের নেত্রীদের, ওরা ওদের নিজেদের কথা চিন্তা না করে সবাই আমাকে কিভাবেই করবে। তখন ওরা কেউ বললো আপা তাড়াতাড়ি মাস্ক পরেন, এই করেন। তা মাস্ক খুঁজতেছে, মাস্ক পাচ্ছি না। ইন দ্য মিন টাইম পুলিশ এসে মহিলা দলের অফিসে মানে নক শুরু করছে, এই এখানে হেলেন আছে, হেলেন আছে, এরকম করছে। আমি তো ওটার মধ্যেই, আমার সাথে পাশে বসা ছিল ওলামা দলের সভাপতি নেসার ভাই, এবং আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ ভাই। তো মোশাররফ ভাই আর যখন দরজা নক করছে, ওরা বললো যে, আর ওখান থেকে এই হেলেন আছে, হেলেন আছে, এরকম করছে। তো ওরা বললো কি তোমার এবার ধরতে আসছে, করে ওরা বের হচ্ছে, ওদেরকে ধরে নিয়ে গেল। আমাদের মেয়েরা তো অনেক, প্রায় 30-35 জন মেয়ে ছিল। তো ওরা কি করলো, ওরা সবাই আমাকে ব্যারিকেড দিয়ে করলো। তা আমি কি করলো, মন না মুখে দিয়ে করছি। তো ওরা এটা বলতেছে আমরা মেয়েরা ঢাকাইয়া ওদেরকে মানে নেমে যাচ্ছি। তো ওরা তো আমাকে খালি খুঁজতেছে। ইন দ্য মিন টাইম আমরা সিঁড়িতে দেখি যে এত ওরা টিয়ার সেল মারছে, তারপর লাঠি লাঠি পিটা করছে, করছে। তো এর মধ্যে আমরা যখন নামতেছি তখন দেখলাম যে প্রায় 4-5টা ছেলে ওই সিঁড়ির উপরে পড়ে আছে। এর মধ্যে আমি তো ওই মুখে কাপড় দিয়ে, ওরা তো আর আমাকে চিনতে পারে নাই, অনেকে তো করছে মানে মুখে মাস্ক পরে ফেলছে, আমি মুখে কাপড় দিয়ে, তো ওরা চিনতে পারে না, ওরা তো হেলেন হেলেনই করতেছে। যাই হোক আমরা নিচে নেমে গেলাম, নিচে নেমে দেখি যে মহাসচিব বসা। আমি বললাম কি না এখানে যাবো না, আমি মহাসচিবের সাথে বসবো। তো মেয়েরা বললো কি এটা বলার সাথে সাথেই দেখি যে আমাদের 2টা মেয়ে অলরেডি ওখান থেকে গ্রেপ্তার করে গাড়ি পিক আপ ভ্যানে উঠাচ্ছে। তো ওরা মেয়েরা আমাকে বললো যে আপা আপনাকে কিন্তু আপনি এই পাগলামি করেন না, চলেন আমরা দেখি কোনোভাবে বের হতে পারি কিনা। কিন্তু আমি একটা সাংবাদিক বলে কি যে আপা এই আপনারা একজন অসুস্থর ভান করেন, ভান করে আপনারা বের হয়ে যান। তো আমি তখন চিন্তা করলাম কি অসুস্থর ভান অন্য কে করবে, আমিই করি। আমি বলছি আমি করি, এটা করে আমি মানে একদম উপর হয়ে কোকাচ্ছি আর কি। আর ইন দ্য মিন টাইম আমি কে যেন আমার একটা মাস্ক দিলাম, মাস্কটা পরে ফেলছি। আর ওদিকে তো গেট বলতেছে এই হেলেন হেলেন কোথায়, হেলেন কোথায়, এরকম করতেছে। এর মধ্যে তো মেয়েরা আমার এনে বের হচ্ছে ডান দিকে দেখি যে ভ্যান, মানে আমাদের বলতেছে এই ডানে যাও, মানে ডানে গেলেই পিক আপ ভ্যানে তুলে ফেলবে। হ্যাঁ, তো আমি আর গেলাম না, কি জানে ডানে গেলাম না, ডানে না যেয়ে আমি ওদের ইশারা করলাম বাদিকে। তারপরে বাদিকে আসার ফলে মানে সেভ হলাম। এরপরে তো মানে স্টেপ বাই স্টেপ পুলিশের ব্যারিকেড, ওর মধ্যে দিয়ে ও যেহেতু আমি অসুস্থ, আর ওই মেয়েরা বলতেছে এই আমাদের ইসের কি জানি অসুস্থ, আমাদের নেত্রী অসুস্থ, আমাদের তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে, এরকম একটা ভান করে করে তারপরে আমরা কি করলাম, ওই একদম নাইটেঙ্গেল ঠিক না, ওই নাইটেঙ্গেলের আগে একটা গলি আছে, ওই গলি দিয়ে করলাম। সেখানেও দেখি যে পুলিশ ব্যারিকেড। তো এইসব পার হয়ে তারপরে আমরা সেগুন বাগিচার এই জায়গাটায় এসে পরে ওরা আমাকে একটা সিএনজি দিয়ে কোনোভাবে সিএনজির মধ্যে তুলে আমাকে বের করে নিয়ে আসলো। এটা একটা বিরাট ইতিহাস।